আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আজ নাকি পহেলা বৈশাখ। যাওগা আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে চৈত্র সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিয়ে অনেকে জেনে গেছেন, যারা জানেন না, যারা অনেক ব্যস্ত ছিলেন, আমাকে যারা দেখেন তাদেরকে তো আমার দায়িত্ব এটা জানানো। আমাদের বাংলাদেশের একমাত্র পরাধীন মন্ত্রী মার্কিন দালাল জনাব তারেক রহমানের জন্য একটা নতুন বাসভবনের ডিজাইন করা হয়েছে। সেই বাসভবনের ডিজাইনে কি কি রাখা হয়েছে সেটা তো আপনাদের একটু দেখা উচিত। প্রথমত, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি হবে ভবনটি। নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার। জরুরি ব্যবহারের জন্য সুড়ঙ্গ কিংবা টানেল রাখা হবে। হোয়াট এ প্ল্যান! জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর বলেছিল না, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। এই কথাটা বলতে আমার অনেক ভালোই লাগে। এমন প্ল্যান করছিলেন, বাংলাদেশে আইসা এখন নতুন বাসভবন বানাবেন, সেখানে টানেল থাকতে হবে, সুড়ঙ্গ পথ থাকতে হবে, বাংকার থাকতে হবে। তার মানে কি বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? তার মানে কি বাংলাদেশে কোনো না কোনো সময় ভারত আক্রমণ করে বসবে, নাকি পাকিস্তান আক্রমণ করবে, নাকি মিয়ানমার আক্রমণ করবে? নয়তোবা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীকে কেন তার বাসভবনে বাংকার বানাতে হবে? কেন তার বাসভবনে টানেল প্রয়োজন? একটা প্রশ্নের উত্তর দেন। যদি ধরেন ভারতবর্ষ বাংলাদেশে আক্রমণ করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি 40 হাত মাটির গর্তেও বাংকার বানায়, তাকে রক্ষা করতে পারবে? যদি ভারতবর্ষ চায় খাম্বাকে মাটির নিচে পুঁতে ফেলবে, সেই খাম্বা কি আদৌ মাটির নিচে থেকে বের হতে পারবে? এটা কি সম্ভব? বলেন তো আমাকে, সম্ভব? ভারতবর্ষের হাতে যে ধরনের মিসাইল আছে, উদাহরণ ব্রাহ্মস, অগ্নি, এগুলা যদি ওই বাসভবনে ফেলা হয়, আই থিঙ্ক ওইটা 40 হাত মাটির নিচে যাবে। এবং বাংকার ব্লাস্টার যে বোম আছে, এটা কিন্তু ভারতের কাছেও আছে। নূর খান এয়ারবেসে মেরেছিল না ভারত, অপারেশন সিন্দুরে? ওইসব বোম যদি বাংলাদেশে ফেলে, সেই ক্ষেত্রে তারেক রহমানের বাংকার টানেল কি অবশিষ্ট থাকবে? আপনাদের কি মনে হয় থাকবে? থাকবে না। এগুলা হচ্ছে রাষ্ট্রের অর্থ অপচয়। এগুলা হচ্ছে বাংলাদেশের মানুষকে সেই পশ্চিমা সংস্কৃতি কিংবা উন্নত বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের সাথে তাল মিলিয়ে চলার একটা প্রবণতা। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে এই যে গণভবনকে জাদুঘর বানিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে রাষ্ট্রের প্রধানের জন্য একটা বাসভবন বানানো হবে অত্যাধুনিক, সেখানে বাংকার থাকবে, সেখানে কি কোনোভাবে যুদ্ধ বিমান রাখার বন্দোবস্ত করা যাবে না? কি বলেন তারেক রহমান সাহেব? সেখানে মিসাইল টিসাইল রাখার বন্দোবস্ত করেন। আপনার প্রিয় রাষ্ট্র, আপনার মায়ের হেরেমখানার রাষ্ট্র পাকিস্তানকে বলেন কিছু মিসাইল আপনাকে দিক, নয়তোবা চীনকে বলেন, চীনের সাথেও তো আপনার সম্পর্ক ভালো। একটা কথা আছে না, কাজ নাই তো খৈভাস, এমন হয়েছে। রাষ্ট্রের যেগুলা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলা ঠিকঠাক না করে তার জন্য এখন বাসভবন বানাতে হবে, অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। জ্বালানি নাই, গ্যাস নাই, পেট্রোল, অকটেন, ডিজেল, সবকিছুর সংকট। হসপিটালে যেই সংকট দেখতে পাচ্ছি, যেসব বিষয় হসপিটালে যে বিষয়গুলো প্রতিনিয়ত প্রয়োজন রোগীদের ট্রিটমেন্টের জন্য, সেগুলো নাই। শিশুরা মারা যাচ্ছে, এগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এই বদমাশগুলা রাষ্ট্র পরিচালনা করতেছে, অথচ বাংলাদেশের জাত কোনো কথা বলে না। এদেরকে গালি দিতে মন চায়, কিন্তু গালি দেওয়া তো বন্ধ করে দিয়েছে। গালি দিতে পারি না, গালি দিই না। পহেলা বৈশাখকে কেন্দ্র করে এইবার আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী ভারতে কোনো প্রকার ইলিশ পাঠায় নাই। সরকারি কোনো ধরনের তথ্য আমি খুঁজে পেলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম। একটা সংবাদ পেলাম, মৎস্য মন্ত্রী হয়তো বা কিছু একটা, সে বলেছিল ভারতে ইলিশ যাবে কিনা সেটার সিদ্ধান্ত নেবে তারেক রহমান, কিন্তু এর পরবর্তীতে আমি কোনো সংবাদ আর পেলাম না খুঁজে। তার মানে ভারতে ইলিশ এবার রপ্তানি করা হয়নি। যদি ইলিশ রপ্তানি করা না হয়, সেই ক্ষেত্রে ইলিশের দাম পহেলা বৈশাখ উপলক্ষে কেন 7,500 টাকা হয়ে গেল? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের থেকে জানতে চাই। এখন মাছ মাংসের স্বাধীনতা চাওয়া মানুষগুলা কই? এখন নায়িকা মৌসুমীর যে পেটকা ভুটলা গোপাল ভাঁড় জামাই উমর সানি, এই বদমাস কোথায়? মাছ মাংসের স্বাধীনতা না চেয়েছিল, এখন 7,500 টাকা ইলিশের মূল্য প্রতি কেজি। এখন মাছ মাংসের স্বাধীনতা চায় না। এখন ইলিশ আবরারের ছোট ভাই আবরার ফায়াজ, সে বলে না ইলিশের দাম কেন 7,500 টাকা? আগে তো শেখ হাসিনার সরকার ভারতে ফ্রিতে ইলিশ দিত, তারা এই গুজব রটিয়েছিল। ইলিশ নজরুলও বলেছিল ভারত বাংলাদেশের থেকে ফ্রিতে ইলিশ পায়। কখনো শুনেছেন বাংলাদেশ ভারতকে ফ্রিতে ইলিশ দিয়েছিল? দেয়নি। ইলিশ রপ্তানি করা হতো নির্দিষ্ট মূল্যে,
যেটা আন্তর্জাতিক বাজার মূল্য, সেই মূল্য রেখেই বাংলাদেশ ইলিশ ভারতে রপ্তানি করত, বৈদেশিক মুদ্রা আয় করত। কিন্তু প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ইলিশ ভারতে রপ্তানি করে না, ইলিশ ভারতকে ফ্রিতে দেয়। এবার তো ইলিশ ভারতে যায়নি, সেক্ষেত্রে ইলিশের মূল্য কেন প্রতি কেজি 7,500 টাকা হলো? এই প্রশ্নের উত্তরটা কে দেবে? জনাব তারেক রহমান, এই উত্তরটা আপনার মৎস্য মন্ত্রীকে দিতে বলেন। বাংলাদেশের মানুষ, আপনারা যারা ইলিশের স্বাধীনতা চান, দুঃখিত, মাছ মাংসের স্বাধীনতা চান, আপনারা এখন কথা বলেন না, এখন জবান বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা থাকলে তো এতদিনে শাহবাগে শুয়ে পড়তেন, আন্দোলন করতেন সরকার পতনের। ইলিশের দাম বাড়লো কেন? শেখ হাসিনা জবাব দে। ইলিশের দাম বাড়লো কেন? আওয়ামী লীগ জবাব দে। এখন জবাব চান না বিএনপির কাছে? এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় বিএনপিকে আমার ভালো লাগে। তারা কোনো বুদ্ধিজীবী, কোনো সুশীল, শিক্ষার্থী, সাধারণ মানুষ কাউকে 2 পয়সার মূল্যায়ন করে না। কে কি বললো তাদের এগুলা গায়ে লাগে না। এক একজনের গন্ডারের চামড়া, কুমিরের চামড়া। বলুক গা, বইলা কি শেষ করতে পারবে? বলুক, বলতে থাক, আমরা আমাদেরটা করে যাব, আমরা খাবারটা খেয়ে যাব, ওরা বলতে থাকো। বিএনপি এই জায়গায় সফল। তারা কখনো জনমতকে প্রাধান্য দেয় না, তারা কখনো বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করে না। এটা বিএনপির একটা চমৎকার গুণ। কারণ বাংলাদেশের মতো অসভ্য বর্বর এই লোভী জাতিকে শাসন করার জন্য বিএনপি পারফেক্ট। আই থিঙ্ক বিএনপি পারফেক্ট, কারণ বিএনপিকে কেউ প্রশ্ন করতে পারে না। এখন সুশীলরা কোথায়? এখন ইলিশ নজরুল ইলিশ নিয়ে কথা বলে না কেন? ইলিশ নজরুল চাচা, শুনতেছি আপনার নামে দুদকে মামলা হচ্ছে খুব শিগগিরই। আপনার কিন্তু দেশের বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে চাচা। এখন আর কেউ কথা বলে না। ইলিশের দাম 7,500 টাকা। এখন যে তারেক রহমানের নতুন বাসভবন বানানোকে কেন্দ্র করে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, এখন আর কেউ কথা বলে না। কোন সুশীল বুদ্ধিজীবী কথা বলে না। গণভবনকে বানানো হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে কেন জাদুঘর বানাইতে হবে? জাদুঘর বানানোর এত শখ থাকলে অন্য একটা জায়গা নিয়ে জাদুঘর বানাস না। মানে কিভাবে রাষ্ট্রটাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে হয়, কিভাবে অতিরিক্ত অর্থ ব্যয় করে রাষ্ট্রকে ফুকলা বানানো যায়, জনাব 10% তারেক রহমান এগুলা সব ভালোভাবে পশ্চিমা দেশ থেকে শিখে এসেছেন। বাংকার কেন বানাচ্ছেন? পালানোর জন্য। যদি কোনো কারণে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওই নতুন বাসভবন অভিমুখে হামলা চালায়, বিক্ষোভ করে, সেই জন্য বাংকার সৃষ্টি করতেছেন। একটা হেলিকপ্টার বাংকারের মধ্যে ঢুকায় রাইখা দেন, কখন আবার উড়াল দেওয়া লাগে। বাই দ্য ওয়ে, ভারতে কিন্তু যেতে পারবেন না, ভারত কিন্তু আপনাকে নেবে না। মিয়ানমারের সাথে কথা বলে রাখেন, নয়তোবা বঙ্গোপসাগরে কিন্তু আবার আপনাকে আরাকান আর্মি অথবা আরশা আর্মি অথবা মিয়ানমার আর্মি আপনাকে আপনার হেলিকপ্টারকে পানিতে ফেলে দিবে। সুতরাং একটু কথা বলে রাখেন ভালো। আর পাকিস্তানের সাথে কথা বলে আপাতত লাভ নাই, কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের সীমান্ত নাই। প্রিয় দর্শক, এভাবেই চলছে আপনাদের সোনার বাংলাদেশ। ইলিশের স্বাধীনতার জন্য আপনারা এখন আর সংগ্রাম করবেন না, আমরা জানি করবেন না, কারণ শেখ হাসিনা আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়েছিল, তখন বাক স্বাধীনতা ছিল, এখন নাই। যার কারণে প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই গ্রেফতার করা হয়। বাহ, হোয়াট এ প্ল্যান! আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। এরকম প্ল্যান দেখার জন্যই আমরা দুঃখিত, আমরা না, আপনারা তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। দেখেন নতুন নতুন পরিকল্পনা আরো সামনে কি নিয়ে আসে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। খালেদা জিয়াকে নাকি শেখ হাসিনা ষড়যন্ত্র করে ক্যান্টনমেন্টের নিরাপদ আবাসস্থল থেকে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু কই, ওয়াকারুজ্জামান কিংবা সেনাবাহিনীর কেউ কিংবা তারেক রহমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ তো তাকে সাবেক সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র হিসেবে আবারও ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে গিয়ে সবচেয়ে সুরক্ষিত জায়গায় একটা আবাসস্থল দেওয়ার কথা বলছেন না? কাজেই তারেক রহমান বোঝেন এখন তিনি গুলশান অ্যাভিনিউয়ে থাকলেন বা কোথায় থাকলেন তাতে কিছু আসে যায় না, যতক্ষণ সেনাবাহিনীর উপর তিনি ভরসা রাখতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা খামেনি কিংবা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি কিংবা ইরাকের সাদ্দাম হোসেন নন যে তাদের নিজেদের নিরাপদ রাখতে, বহিঃশক্তির আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে মাটির নিচে সুড়ঙ্গ পথ বা বাংকার তৈরি করে রাখতে হবে। সম্প্রতি খবর বেরিয়েছে ইরান যুদ্ধের মধ্যেই যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বিরাট একটা বলরুম নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন। 90,000 স্কোয়ার ফুট জায়গা জুড়ে সেই বলরুম নির্মিত হওয়ার কথা ছিল। এখন সেই জায়গা জুড়ে বাংকার নির্মাণের কথা ভাবছেন
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টদের এরকম মাটির নিচে সুরক্ষিত জায়গায় থাকবার ব্যবস্থা আগে থেকেই ছিল। এবার আরও সুরক্ষিত, আরও গভীরে এই সুড়ঙ্গ পথ আর বাংকার তৈরির পরিকল্পনার কথা জানা গেছে। এরই মধ্যে এখন খবর বের হচ্ছে যে তারেক রহমানের জন্য এমন এক বাসভবন তৈরি হচ্ছে বাংলাদেশে, যেই বাসভবনে নাকি বাংকার থাকবে এবং টানেল থাকবে। খবর বলছে যে বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা করতেই এমন ব্যবস্থা গ্রহণের কথা ভাবা হয়েছে। পত্রিকার খবরে বলা হচ্ছে, বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে, এমনটাই পরিকল্পনা গণপূর্ত বিভাগের। মানে বলা বাহুল্য যে তারেক রহমানের নিরাপত্তা পরিস্থিতি কতটাই ভালো এখন যে তারেক রহমান একেবারে সাধারণ মানুষের মতো জনবসতিপূর্ণ এলাকা গুলশান অ্যাভিনিউতেই কিন্তু এসে উঠেছেন, যখন ডিসেম্বরে অবশেষে তার দেশে ফেরার অনুমতি মিলেছিল এবং তিনি দেশে ফিরে এসেছিলেন। প্রধানমন্ত্রী হবার পরে তিনি কোথায় থাকবেন এই আলোচনার মধ্যে ঠিক হয়েছিল যে ডক্টর ইউনূস যমুনা ছেড়ে দিলে তিনিও গিয়ে যমুনায় উঠবেন, কিন্তু এখন পর্যন্ত তিনি যমুনায় ওঠেন নাই। গুলশান অ্যাভিনিউতে তারেক রহমানের নামে জারি করা ওই বাড়িটিতেই তিনি থাকছেন এবং সেখানে চারদিকে নানা রকম কাঁটাতারের বেষ্টনী এবং নিরাপত্তা ব্যবস্থা দিয়ে একটা সুরক্ষার ব্যবস্থা করেছিল বিএনপির দলীয় নিরাপত্তা ব্যবস্থা তারেক রহমান দেশে ফেরার আগে। তারেক রহমান জানেন, বিএনপি জানে যে যখন বাংলাদেশে যাদের নিরাপত্তা দেওয়ার কথা, আর বাংলাদেশে বারবার রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের নিরাপত্তা যে বাহিনীটি কেড়ে নেয়, সেই বাহিনীটি যতদিন একজনকে নিরাপত্তা দিতে চাইবে ততদিন সেই ব্যক্তির নিরাপত্তায় বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত সৃষ্টির কোনো সম্ভাবনা নাই। তাই তারেক রহমান এমনকি ট্রাফিক আটকাচ্ছেন না যখন রাজপথে চলাচল করছেন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে, এবং স্ত্রী কন্যা নিয়ে কখনো সিনেমা দেখতে চলে যাচ্ছেন সীমান্ত স্কোয়ারে, কখনো বা বেইলি রোডে নাটক দেখতে চলে যাচ্ছেন। তারেক রহমান এই ফুরফুরে মেজাজে যে আছেন তার সবচেয়ে বড় কারণ তিনি আসল জায়গা থেকে নিরাপত্তার শতভাগ গ্যারান্টি পেয়েছেন, যদিও সব সময়ই ওই বাহিনীটিকে এই প্রশ্ন করতেই হয় যে তাদের গ্যারান্টির যথেষ্ট মূল্য আছে কিনা। এই মুহূর্তে তারা যাকে গ্যারান্টি দেয় পর মুহূর্তে সেই গ্যারান্টি তুলে নিতে পারে কিনা, তবু সেই নিশ্চয়তার উপরে ভিত্তি করেই তারেক রহমান এই ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন। তারেক রহমান জানেন বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে এখন পর্যন্ত বহিঃশত্রুর আক্রমণে বা হুমকির মুখে মৃত্যুবরণ করতে হয় নাই, ক্ষমতাও ছাড়তে হয় নাই। বাংলাদেশে বারবার সে ঘটনা ঘটেছে যখন বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী কোন সরকারের ওপর থেকে তাদের আস্থা উঠিয়ে নিয়েছে, কিংবা সামরিক অভ্যুত্থান ঘটিয়েছে, কু করেছে, কিংবা সর্বশেষ 2024-এর 5ই আগস্ট যে অভূতপূর্ব ঘটনা ঘটেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্রমাগতভাবে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গিয়ে বলেছেন, আমার উপর ভরসা রাখুন, আমি দেখছি, ঢাকা সুরক্ষিত রাখছি। আর তিনি নির্দেশনা দিয়ে ঢাকায় ঢোকার প্রবেশ মুখ খুলে দিয়ে হাজারে হাজারে লাখে লাখে জনতাকে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে গণভবন অভিমুখে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে গণভবন দখলে নিয়ে প্রধানমন্ত্রীর জীবন সংহার করতে পারে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এহেন পরিস্থিতিতে বাংকার কিংবা টানেল কোনো প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারবে কিনা সেই প্রশ্নটা সম্ভবত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশে যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিধানের কথা ভাবছেন তাদের করা উচিত। এই যে ওয়াকারুজ্জামানের সর্বশেষ যে ভূমিকা এবং এখনো তিনি যে ভূমিকায় আছেন সেসব বিবেচনা করলে বরং অন্য প্রশ্ন জাগে। এই যে বাংকার তৈরি হচ্ছে, বারবার শেখ হাসিনা গত কয়েক মাস বা 18 মাস জুড়ে বিভিন্ন সময় তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রেখেছেন, তিনি বারবারই বলেছেন যে আরো রক্তপাত ঘটাতে চান নাই, সেজন্যই এক পর্যায়ে তিনি গণভবন ত্যাগের সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং বিভিন্ন সূত্র থেকে এখন এই বয়ানটি মোটামুটি পরিষ্কার যে শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যারা নিয়োজিত ছিল, মানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিধানের দায়িত্ব যে বাহিনীদের হাতে, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, তাদের প্রত্যক্ষ উদ্যোগে শেখ হাসিনার ভারত যাওয়ার ব্যবস্থা হয় এবং শেখ হাসিনাকে এক রকমের সেনা প্রধানের অজান্তেই হেলিকপ্টারে উঠিয়ে ভারতে রওনা করানোর ব্যবস্থা হয়। কারণ তখন সেনাপ্রধান ব্যস্ত সেনা সদরে বসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মিলে একটা নতুন সরকার গঠনে, এবং তিনি ব্যস্ত এই নির্দেশনা দিতে যে যাতে ঢাকা অভিমুখে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা ঢুকে গণভবন অভিমুখে ছুটে যেতে পারে। প্রশ্ন জাগে, এই যে প্রধানমন্ত্রীর বাড়িতে বাংকার সৃষ্টির চেষ্টা, সেটা কি পরবর্তী গণ অভ্যুত্থানকে আরো বেশি রক্তক্ষয়ী করে তুলবে কিনা? এবং যখন সেনাবাহিনী সবসময় বাংলাদেশে এসব ঘটনায় একেবারে কেন্দ্রে অবস্থান করে, তখন পরিস্থিতিটা এমন হবে কিনা যে প্রধানমন্ত্রীকে সেই বাংকারে লুকিয়ে, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবারকে সেই বাংকারে এক রকমের জিম্মি করে সেনাবাহিনীর দুটো পক্ষ, সেনা নেতৃত্বের দুটো পক্ষ সবচেয়ে ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে, অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এক রকমের যুদ্ধে লিপ্ত হবেন ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে, এবং তাতে হাজার হাজার সাধারণ জনতার প্রাণ যাবে। এই পুরো পরিস্থিতিটাই কিন্তু ঘটতে পারত গণভবনে 2024-এর 5ই আগস্টেও, যদি পরে শেখ হাসিনা গণভবন ছেড়ে যাওয়ার পর গণভবনের অস্ত্রাগার লুণ্ঠন করে যেই সর্বাধুনিক অস্ত্রশস্ত্র সাধারণ ছাত্র জনতা লুটপাট করে নিয়ে গেছেন, যার অনেক কিছুরই এখনো খোঁজ পাওয়া যায়নি, সেগুলো শেখ হাসিনার নিরাপত্তা বিধানে ব্যবহার করার কথা ভাবতেন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলো, কিংবা শেখ হাসিনা যদি গণভবন ছাড়তে রাজি না হতেন এবং তাদেরকে যদি ওই অস্ত্র ব্যবহার করতে হতো গণভবন অভিমুখে ছুটে যাওয়া ছাত্র জনতার দিকে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবারকে বাংকারে নিয়ে নিরাপত্তা দেওয়া হবে, সেটা শুনলে আসলে সেই যুদ্ধ পরিস্থিতির কথা কল্পনা করে সত্যিকার অর্থেই বড় ধরনের শঙ্কার মধ্যে পড়ে যেতে হয়। তারেক রহমান বিশ্বাস করেন যে সেনাবাহিনী যতদিন তার পক্ষে আছে, সেনাবাহিনী যতদিন তাকে নিরাপত্তা দেবে বলে কথা দিয়েছে, ততদিন তিনি নিরাপদ আছেন। মানে সাধারণ মানুষের কাছ থেকে তার কোনো হুমকি নাই। কখনো বাংলাদেশের কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানেরই সাধারণ মানুষের কাছ থেকে কোনো হুমকি ছিল না। বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেনাবাহিনী, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে সেনাবাহিনী, এবং এমন নৃশংসতার নিদর্শন তারা রেখে গেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, এরপর বাড়ি বাড়ি গেছে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদেরকে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তাদের শিশু সন্তানদের সহ হত্যা করেছে, গর্ভবতী মহিলাদের হত্যা করেছে। তেমনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন তারা হত্যা করেছে, এমন ভাবে ব্রাশ ফায়ার করেছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখের একটি অংশ উড়ে গিয়েছিল, তাকে আর চেনার কোনো উপায় ছিল না। কাজেই তারেক রহমান জানেন ওই নৃশংস পরিস্থিতি একমাত্র বাংলাদেশে সশস্ত্র বাহিনী তৈরি করতে পারে, এবং তিনি প্রত্যাশা করেন যে সেই পরিস্থিতিতে এক হতে পারে মৃত্যুই একমাত্র পথ, এবং সেই ঝুঁকি নিয়েই তিনি দেশে ফিরেছেন, এবং ভরসা রাখা ছাড়া তার কোনো উপায় নাই। ভরসাটা তিনি এমনভাবেই শতভাগ রাখছেন যে ভাবেন তো যে খালেদা জিয়াকে নাকি শেখ হাসিনা ষড়যন্ত্র করে ক্যান্টনমেন্টের নিরাপদ আবাসস্থল থেকে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু কই ওয়াকারুজ্জামান কিংবা সেনাবাহিনীর কেউ কিংবা তারেক রহমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ তো তাকে সাবেক সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র হিসেবে আবারও ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে গিয়ে সবচেয়ে সুরক্ষিত জায়গায় একটা আবাসস্থল দেওয়ার কথা বলছেন না। কাজেই তারেক রহমান বোঝেন এখন তিনি গুলশান অ্যাভিনিউয়ে থাকলেন বা কোথায় থাকলেন তাতে কিছু আসে যায় না, যতক্ষণ সেনাবাহিনীর উপর তিনি ভরসা রাখতে পারছেন।
গণপূর্ত অধিদপ্তর এখনো ঠিক করে নাই অবশ্য এই বাংকার টানেল সমৃদ্ধ প্রধানমন্ত্রীর বাড়িটি তারা কোথায় নির্মাণ করতে পারবে। আর তারেক রহমান জানেন ওই বাড়িটা নির্মিত হওয়া পর্যন্ত তিনি থাকতে পারবেন কিংবা যারা এমন বাংকার টানেল দিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা করছে তারা আসলে ওই বাড়ি হতে হতে ওখানে কাকে বসাতে চায়, ওখানে কি কোনো সামরিক শাসক বসবেন নাকি বেসামরিক নির্বাচিত সরকার বসবেন সেটাও কেউ বলতে পারে না। সে অবস্থায় তারেক রহমান সম্ভবত এই বাড়িটি নিয়ে তেমন উৎসাহিত নন, তিনি বরং নিরাপদে তার দলীয় নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই গুলশান অ্যাভিনিউতে থাকার সিদ্ধান্ত সে কারণেই নিয়ে রেখেছেন। কারণ তিনি জানেন এর আগে যেসব সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে গিয়ে সরাসরি সেনাবাহিনী হত্যা করেছে তারা সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যেই ছিল, সরকারি নিরাপত্তার মধ্যেই ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে বঙ্গবন্ধু তার বাড়ির দিকে ট্যাঙ্ক চলে আসছে, সেনা কর্মকর্তারা তার বাড়িতে বন্দুক তাক করে উঠতে শুরু করেছেন। এই খবর পেয়ে এমনকি তখনকার সেনাপ্রধানকে পর্যন্ত লাল টেলিফোনে ফোন করেছিলেন, কিন্তু সেই সেনাপ্রধানের কাছ থেকে কোনো সাড়া তিনি পান নাই। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘুমিয়েছিলেন নিশ্চিন্তে একেবারে সেনা প্রহরায় চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাজনৈতিক সফরে গিয়ে। কাজেই তারেক রহমান জানেন একেবারে সেনা প্রহরায় থাকা অবস্থাতেও বাংকারে বসেও এই কোনো রকম নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না, এর চেয়ে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করা ভালো। তবে আমার দেশ পত্রিকা যা খবর দিচ্ছে তারেক রহমান নাকি মিন্টো রোড, হেয়ার রোড এই জায়গাগুলোকে পছন্দ করেছেন। সেটা হয়তো একদিক থেকে মন্দ হবে না, কারণ অন্তত তখন ওই যে গণভবনের মতো বিচ্ছিন্ন থেকে কিংবা চট্টগ্রাম সার্কিট হাউসের মতো বিচ্ছিন্ন থেকে কিংবা ধানমন্ডি 32 নম্বরের মতো বিচ্ছিন্ন থেকে একক হত্যার শিকার হওয়া, সুনির্দিষ্ট হত্যার শিকার হওয়ার সম্ভাবনা কমে আসবে। মিন্টো রোড, হেয়ার রোডে সরকারি যত বাসভবন আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কিংবা যত দপ্তর আছে, সবগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ভেঙে পড়তে হবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করবার জন্য। তবে 2024-এর 5ই আগস্ট সম্ভবত সে শিক্ষাও দিয়ে গেছেন। ওয়াকারুজ্জামান সে উদাহরণও সৃষ্টি করেছেন যে শুধুমাত্র তারা যেই ভবন রক্ষা করতে চান সে ভবনই রক্ষিত হতে পারে, আর সব ভবনের নিরাপত্তা ব্যবস্থা একই সাথে একই দিনে ভেঙে পড়তে পারে, সেটা গণভবনই হোক কিংবা সংসদ ভবনই হোক। তবে চাইলে যে নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখা যায় সে উদাহরণ অবশ্য বঙ্গভবনে সৃষ্টি করেছিলেন ওয়াকারুজ্জামান।